যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমাদের প্রতি আক্রমণ করেন না, উপদেশ দেন, আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব। উই ডোন্ট ওয়ান্ট টু হেড, ওইদিকে আমরা যেতে চাই না। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। এই দেশ আমাদের সবার, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি, আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না। একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো। কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। অফকোর্স নেভি অ্যান্ড এয়ারফোর্স, নেভি চিফ আবার মন খারাপ করে করছে। নেভি এয়ারফোর্স অল, উই অল, আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে আক্রমণ করেন না, আমাদেরকে অনুপ্রাণিত করেন, আমাদেরকে উপদেশ দেন। কোন একটা সমস্যা হয়ে গেলে আমি নুরুদ্দিন স্যারের স্বর্ণপন্ন হই এবং উনি আমাকে উপদেশ দেন। সিনিয়র জেনারেলরা আমাকে উপদেশ দেন, আমি সবার কাছে স্বর্ণপন্ন হই। আমাদের প্রতি আক্রমণ করেন না। সাকিব, আমরা শুনলাম, আমরা এরপরও অনেক বড় বক্তৃতা দিয়েছেন উনি এবং বিডিআর বিদ্রোহ নিয়েও কথা বলেছেন। আমি একটু বেশ কিছু মিডিয়া হাউসের থামলেনটাও দেখাতে চাই। একসাথে কাজ না করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে, এটা এটিএন করেছে, এটিএন বাংলা। তার এটিএন বাংলা আরেকটা করেছে, সেনাবাহিনীকে সাহায্য করেন, আক্রমণ করবেন না, সেনাপ্রধানের খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের সেনাপ্রধানকে আবারও ধন্যবাদ জানিয়েছেন আমাদের তৃতীয় মাত্রার জিল্লুর ভাই জানিয়েছে। সো এখন আমি আপনার টেকটা নিতে চাই। সো সাকিব, তার বক্তব্যের বেশ কয়েকটি সেগমেন্ট আছে এবং বেশ কয়েকটি বিষয় উনি শুরু করেছেন। আমি খোলামেলা ভাবে আজকে বলতে চাই, আপনারা কেউ কিছু মনে করবেন না, হয়তো অনেকে আমার কথায় অসন্তুষ্ট হবেন। সো এই যে বিগিনিংটাও আমার কাছে আমার মনে হয় যে খুবই পজিটিভ। আপনি আপনার টেকটা নিতে চাই। জি, ধন্যবাদ টিটো ভাই। আসলে এখন এই বক্তব্যটাকে আপনি কিভাবে ইন্টারপ্রেট করবেন এবং আপনি কতটা পজিটিভ ভাবে দেখবেন বা নেগেটিভ ভাবে দেখবেন, এটা সম্পূর্ণ কিন্তু আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করবে। আপনি এটাকে পজিটিভ ভাবেও দেখতে পারেন, আবার যারা দেশে চান যে একটা নৈরাজ্যকর পরিস্থিতি হোক এবং এই পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের যদি একটা ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনা থাকে, তারা কিন্তু এটাকে আবার অন্যভাবে ব্যাখ্যা করবে এবং তাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন এখানে সমস্যাটা যেটা হচ্ছে যে, ধরুন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ইনফ্লুয়েন্স আছে, আপনার কথায় অনেক মানুষকে আপনি মোটিভেট করতে পারেন, লক্ষ লক্ষ লোক হয়তো আপনার ভিডিও দেখে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার দায়বদ্ধতাটা বা আমার দায়বদ্ধতার জায়গাটা কিন্তু অনেক বেশি, কারণ আমি জানি যে এখানে যদি আমি একটা ভুল বার্তা সেনাপ্রধান সম্পর্কে বা সেনাবাহিনী সম্পর্কে যদি আমি দর্শকদেরকে দেই, তাদেরকে আমি উত্তেজিত করি, এটা কিন্তু সামগ্রিকভাবে দেশ ও জাতির কিন্তু একটা বাজে পরিস্থিতির দিকে ঠেলে দেবে। তো এখন মূল বিষয়টা হচ্ছে যে এখন কে কোন পারপোজটা সার্ভ করছে, এটা হচ্ছে বড় বিষয়। তো এখন যিনি সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলছেন বা সেনাপ্রধানের বিরুদ্ধে দেশ ও জাতিকে উস্কে দিচ্ছেন, তার কিন্তু একটা নিজস্ব রাজনৈতিক দর্শন আছে, নিজস্ব একটা এজেন্ডা আছে। সেই এজেন্ডাটাকে কেন্দ্র করে তিনি কাজ করছেন। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে তিনি ওটা বুঝতে পারছেন না যে এর ফলে যে আমার দেশ বা আমার জাতি বা যেটা সেনাপ্রধান বললেন যে আমাদের স্বাধীনতা বা সার্বভৌমত্ব কিন্তু বিপন্ন হতে পারে।
কিন্তু ওই যে এখন ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের যদি কোনো ক্ষুদ্র ব্যক্তি স্বার্থের কারণে আমরা যদি আমাদের দেশ ও জাতির সামগ্রিক স্বার্থতা না দেখি, আমরা যদি শুধুমাত্র ভাবি যে না আমি একটা, ওই যে যেটাকে আপনি বলবেন বয়ান, যে আমার বয়ানটাকে আমি এস্টাবলিশ করার জন্য বা আমার রাজনৈতিক ন্যারেটিভটাকে এস্টাবলিশ করার জন্য বা আমার যে রাজনৈতিক দলের প্রতি একটা আনুগত্য আছে সেই রাজনৈতিক দলকে একটা মাইলেজ দেওয়ার জন্য আমি যদি এখন উদ্দেশ্যপ্রণোদিত হবে সেনাপ্রধান সম্পর্কে বা সেনাবাহিনী সম্পর্কে মানুষের মনের মধ্যে একটা সন্দেহের তৈরি করে দিতে পারি, আর যদি আমি মনে করি যে মুই কোন হনুরে, মানে আমার ভিডিও তো লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন লোক দেখতেছে, অর্থাৎ দেখো ওয়াকার আমি তোমারে খাইয়া দিলাম, এই মেন্টালিটি নিয়েই কিন্তু এখন কাজ করতেছে কেউ কেউ, দুঃখজনক হচ্ছে সেই বিষয়টা। তো এখন আমি মনে করি যে জনগণের এক্ষেত্রে কিন্তু বুঝতে হবে যে আমাদের এই জাতির এই ক্রান্তি লগ্নে আমি যদি এখন বলে দেই যে টিটো তুই খারাপ, সাকিব তুই খারাপ, তুই ওয়াকারের দালাল, তুই মুকের দালাল, তুই তুমুকের দালাল, তুই বিএনপির দালাল, এই যে একটা বিভাজন যদি আমরা করে ফেলি, বা উমুক ভাই উমুক কথা কইছে, তাইলে কি ভাই আপনি বলতে চান ওই ভাই ভুল বলছে আপনি রাইট বলছেন? ভাই আমি বলবো যেটা টিটো ভাই আপনিও কিন্তু এর আগে বলেছিলেন যে আমি যা বলছি আপনি যা বলছেন বা অন্য আরেকজন ইনফ্লুয়েন্সিয়াল ইউটিউবার যা বলছেন, আপনারা সবাই বক্তব্য শুনুন, শুনে আপনার নিজের মগজটা খাটান। আপনি আপনার মগজটা খাটায় তারপরে আপনি বলেন যে কোনটা দেশ ও জাতির জন্য ভালো, ওইটার পথেই আপনি যান। আমি বলছি না যে আপনি টিটোর কথা শুনুন, আপনি সাকিবের কথা শুনুন, বা আপনি উমুকের কথা শুনুন, তুমুকের কথা শুনুন। আপনাকে তাহলে একটা ব্রেন দিয়েছে, সৃষ্টিকর্তা প্রদত্ত ব্রেন। আপনার ব্রেনটা আপনি খাটান, আপনি খাটিয়ে বোঝার চেষ্টা করুন যেখানে আসলে কোনটা আমার দেশ ও জাতির জন্য সঠিক। তা না করে আমাদের প্রবলেমটা যেটা হয়ে গিয়েছে যে অমুক মানুষ এই কথা বা এই বয়ানটা এস্টাবলিশ করতেছে তো ওইটাই রাইট, এর বাইরেও যে একটা কিছু ন্যারেটিভ থাকতে পারে ওইটা আমরা ভাবি না বা আমাদের নিজেদের মগজটা আমরা খাটাই না। এখানে আমাদের কিন্তু প্রবলেমটা। এবং আমি মনে করি এখন এই দেশের জাতি ক্রান্তি লগ্নে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো আমাদেরকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে। জাস্ট সমালোচনা করার জন্য সমালোচনা, বা বিদেশ থেকে একজন খুব প্রভাবশালী ইউটিউবার, সেই ইউটিউবার তিনি একটা বয়ান এস্টাবলিশ করছেন এবং আমি অন্ধের মতো তার সমর্থক বলে ওই বয়ানটাকে আমি বিশ্বাস করে আমি জেনারেল ওয়াকার সম্পর্কে একটা নেতিবাচক ধারণা পোষণ করব, সেনাবাহিনী সম্পর্কে একটা নেতিবাচক ধারণা পোষণ করব, তাতে হবে কি ওই যে যেটা জেনারেল ওয়াকারুজ্জামান বললেন যে আমাদের দেশ ও জাতির যে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার যে আশঙ্কা, সেই বিপন্ন হওয়ার দিকেই কিন্তু আমরা যাব। এবার আপনি লক্ষ্য করুন যে এই মুহূর্তে রয়ের ন্যারেটিভটা কি, র বা ভারতীয় গোয়েন্দা সংস্থা বা আমাদের শত্রু রাষ্ট্র ভারত, তাদের ন্যারেটিভটা কি এই মুহূর্তে? তারা চাচ্ছে দেখাতে তাদের রিপাবলিক টিভি বা সবাই যে বাংলাদেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি চলছে, কেউ এটাকে সামাল দিতে পারছে না। সেটাকে এস্টাবলিশ করে কিন্তু তারা দেশটার মধ্যে একটা অরাজক পরিস্থিতি দেখিয়ে তাদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছে। আপনি True. দেখুন চন্দন নন্দী যিনি, তিনি তো রয়ে রয়ে কাজ করেন। এই চন্দন নন্দীকে একসময় আমরা কিন্তু ভালো মনে করেছিলাম, তার হুম, কথাবার্তা দামি নির্বাচনের আগে আমাদের কাছে ভালো মনে হয়েছিল, যাচ্ছে এই লোকটা হয়তো গণতন্ত্রের পক্ষে কথা বলে, কিন্তু তার যে একটা রয়ের এজেন্ডা ছিল বা তার যে একটা আলাদা উদ্দেশ্য ছিল ওটা বুঝতে কিন্তু আমাদের সময় লেগেছে। হুম, তো এখন এই চন্দন নন্দীর ফেসবুকে আপনি যান, চন্দন নন্দীর ফেসবুকে গেলে কিন্তু আপনি দেখতে পারবেন যে এই চন্দন নন্দী সে দেখাতে যাচ্ছে যে বাংলাদেশে প্রচুর নৈরাজ্যকর পরিস্থিতি হচ্ছে, মানুষ পাবলিকলি মব লিঞ্চিং করছে, মানুষকে ধরে পেটাচ্ছে, এগুলো পোস্ট করে সে কিন্তু বাইরের বিশ্বের কাছে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে যে বাংলাদেশের অবস্থা হচ্ছে এরকমই। তো এগুলো করেই কিন্তু তারা কিন্তু তাদের একটা যে আলাদা উদ্দেশ্য এটা বাস্তবায়নের চেষ্টা করছে। তো এদিকে আমাদের কেয়ারফুল থাকতে হবে যে এই দেশের সবকিছু খারাপ, এই ডক্টর ইউনূস সরকার কিছু করতে পারতেছে না, এই ওয়াকারুজ্জামান খারাপ, উমুক খারাপ, তুমুক খারাপ, সবকিছু একটা অস্থির অবস্থা, এই ধারণাটা দিয়ে লাভটা কার আলটিমেটলি? লাভটা কিন্তু ভারতের, হুম, লাভটা কিন্তু আলটিমেটলি কার? লাভটা হচ্ছে গিয়ে আপনার ওই রয়ের। এখন ওই ফাঁদে যেন আমাদের জনগণ পা না দেয়। হুম, কারণ এই যে নেতিবাচক কথাগুলো যারা বলছেন বা সেনাবাহিনীর সম্পর্কে, সেনা প্রধানের সম্পর্কে মানুষের মনে একটা বিদ্বেষ যারা এই হুম, মুহূর্তে এস্টাবলিশ করার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্য আর যাই হোক তাদের উদ্দেশ্য কিন্তু মহৎ নয়। এখন আপনি জেনারেল ওয়াকারের যদি আপনি ক্রিটিসিজম করতে চান আপনি কিন্তু ক্রিটিসিজম করতে পারবেন, মানে যেগুলোর কোনো মানে ন্যূনতম কোনো ভিত্তি নাই। আপনি দেখেন তাকে কি বলা হচ্ছে যে তিনি শেখ হাসিনার আত্মীয়। তা আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, আচ্ছা উনি শেখ হাসিনার আত্মীয়, তো জেনারেল আজিজ তো শেখ হাসিনার আত্মীয় ছিল না, হুম, শফিউদ্দিন তো শেখ হাসিনার আত্মীয় ছিল না। ওই দুই মেরুদণ্ডবিহীন সেনাপ্রধান তারা কি করেছিল? আরো তো কত সেনাপ্রধান ছিল, তারা কি করেছিল? কেউ কি শেখ হাসিনার সামনে গিয়ে ওইটা বলার হ্যাডম দেখাইছিল যে আপা আপনাকে যেতে হবে? অথচ এই ওয়াকারুজ্জামান তিনি কিন্তু ওই হ্যাডমটা দেখিয়েছিলেন, এবং এই কারণে তাকে কিন্তু ওই 4 তারিখে কিন্তু আত্মগোপনে থাকতে হয়েছিল, কারণ তার জীবন নাশের একটা আশঙ্কা ছিল ওই সময় যে তাকে মেরে ফেলা হতে পারে। তিনি পালিয়েছিলেন। তারপরে 5 তারিখে কিন্তু ছাত্র জনতা তারা কিন্তু বিজয় অর্জন করেছে। তো এক্ষেত্রে এই যে জেনারেল ওয়াকারের যে অবদানটাকে, এটাকে যদি এখন আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন,
আর আপনি যদি তাকে বলেন যে ও শেখ হাসিনার আত্মীয়, শেখ হাসিনাকে সে ফিরিয়ে আনার প্রচেষ্টা করছে, এগুলো বলে যদি তাকে সেনাবাহিনী একটা ইনস্টিটিউশনকে কলঙ্কিত করতে চান, আমার বুঝতে হবে যে আপনার ধান্দা অত্যন্ত খারাপ। আপনার ধান্দা হচ্ছে আপনি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চান। আপনার ধান্দা হচ্ছে আপনি চান যে দেশে যাতে নির্বাচনটা পিছিয়ে যায়। আপনি চাচ্ছেন যে নির্বাচনটা পিছিয়ে গিয়ে অন্য কেউ যাতে, অন্য একটা শক্তি তারা যেন একটা মাইলেজ পায়। তা আমি দেশবাসীকে অনুরোধ করব যে আপনি আমাকে, টিটো ভাইকে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না প্লিজ। আপনারা নিজের আল্লাহ প্রদত্ত যে ব্রেনটা আছে, ব্রেনটাকে খাটান। এই যে আমাদের দেশটাকে নিয়ে যে একটা ষড়যন্ত্র হচ্ছে, সেনাবাহিনীর মতো একটা ইনস্টিটিউশন যেটা এই মুহূর্তে ফাংশনাল আছে, বাকি সব তো ধ্বংস। পুলিশ বলেন, র্যাব বলেন, প্রত্যেকটা বাহিনীর তো অবস্থা শেখ হাসিনা বিপর্যস্ত করে দিয়ে গেছে। সেখানে একটা বাহিনী, সেনাবাহিনী যেটা এখন কার্যকর আছে, সেইটার প্রতি মানুষের মধ্যে একটা সন্দেহের দানা তৈরি করে দিয়ে যেই ব্যক্তি বিশেষ একটা গোষ্ঠী বিশেষের স্বার্থ হাসিলের চেষ্টা করছে, এদের সম্পর্কে প্লিজ সচেতন থাকুন। আপনারা যদি মনে করেন যে এরা জীবনে কোনোদিন ভুল ভ্রান্তি করে নাই, এরা সারা জীবন সঠিক পথে থেকেছে, তাহলে ভাই আপনাদের মানে ব্রেন বলতে কিছু আছে বলে আমি মনে করি না। কারণ কি, ওই ব্যক্তি তো এর আগেও তো আপনাদের কাছে মাপ চাইছিল। সে তো আপনাদের কাছে এর আগেও মাপ চাইছিল যে ভাই আমি শাহবাগে ফাঁসি ফাঁসি চাই, আমি ভুল করছিলাম। এখন আজকে সেনাপ্রধান সম্পর্কে আপনাদেরকে মনের মধ্যে এরকম একটা একটা ধারণা জাগ্রত করে দিয়ে তারপরে আবার দেখবেন যে 2 দিন পর আবার হয়তো বলবে যে ভাই আমি তো আহ ভুল করছিলাম, সেনাপ্রধান সম্পর্কে এগুলি বলা আমার ঠিক হয় নাই। কিন্তু তাতে কি হবে, দেশ ও জাতির তো যেটা মানে ক্ষতি হওয়া সেটা তো হয়ে যাবে। তো এই জন্য আমি বলতে চাই যে ভাই কাউকে অন্ধের মতো বিশ্বাস করেন না, আর কাউকে ভাববেন না যে একটা লোক একটা বয়ান দিবে ওই বয়ানটাই সবসময় রাইট। তার বয়ান তো অতীতে ভুল হয়েছিল, তিনি তো শাহবাগীদের পক্ষে দাঁড়িয়েছিলেন অতীতে। তো তার ওই অবস্থানটা তো ইতিহাসের ওই ক্রান্তি লগ্নে তার তো অবস্থানটা ভুল ছিল। হি ওয়াজ এট দ্য রং সাইড অফ দ্য হিস্টরি এট দ্যাট টাইম, শাহবাগ আন্দোলনের সময়। এখন যদি আপনি মনে করেন যে জেনারেল ওয়াকারের বিরুদ্ধে তিনি যে কথাবার্তাগুলো বলছেন, তিনি এখন রাইট সাইড অফ দ্য হিস্ট্রিতে আছেন, এটা ভাবার কোনো কারণ নেই। হয়তো 2 দিন পরে দেখবেন তিনি আবার ওই শাহবাগের মতো এসে বলবেন যে ভাই আমার ওই সময় জেনারেল ওয়াকারের বিরুদ্ধে দাঁড়ানোটা আমার ভুল হয়েছে। এই জন্য আমি বলবো কাউকে একেবারে একটা অলি আল্লাহর পর্যায়ে প্লিজ নিয়ে যান না, বা ভাববেন না যে উনি যা বলতেছে ওইটাই রাইট। আপনার নিজের বুদ্ধি খাটান। আমি যা বলি আমাকেও কোনো, আমার কথাকেও আপনার 100% বিশ্বাস করার দরকার নেই। আপনার আল্লাহ প্রদত্ত ব্রেনটা খাটান, খাটে যেটা দেশ ও জাতির জন্য ভালো হতে পারে ওইটাই চিন্তা করেন। আর জেনারেল ওয়াকারকে নিয়ে আজকে যারা এই ধরনের সন্দেহ তৈরি করছেন, বা সেনাবাহিনীকে যে নিয়ে যারা এই ধরনের বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্য আর যাই হোক, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা মনে করি এটা ভালো না। তারা তাদের একটা ভিন্ন পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা করছে। তা আমি দেশবাসীকে অনুরোধ করব প্লিজ আপনারা এই বিষয়টা নিয়ে সতর্ক থাকুন, সজাগ থাকুন। আর আমি তো শুরু থেকে জেনারেল ওয়াকারকে ওই 5ই আগস্টের পর থেকেই তো দুটো আপনি দেখেছেন, আমি জেনারেল ওয়াকারের সমালোচনা কিন্তু একবার করেছিলাম, সেটা কবে, 3 আগস্টে। আমি তাকে একটা আহ্বান জানিয়েছিলাম যে আপনি ছাত্র জনতার পাশে থাকুন, ইতিহাস আপনাকে স্মরণ করবে। এবং তিনি পাশে দাঁড়িয়েছিলেন, এবং এরপর থেকে কিন্তু আপনি দেখবেন আমি জেনারেল ওয়াকারের কিন্তু আর কোনো সমালোচনা কখনো করিনি, আর এখনো আমি করছি না। কারণটা কি, কারণ আমি তাকে সমালোচনা করার মতো আমি কোনো কিছু পাই নাই। তো আমি যদি জেনারেল ওয়াকারুজ্জামানের সমালোচনা করার মতো কিছু পেতাম আমি সমালোচনা করতাম। আমি জানি যে দেশ ও জাতির এই ক্রান্তি লগ্নে তিনি যেভাবে এখন এই পুরো অনেকে বাহিনীটিকে, অনেকে যেটা শুনতেছি আর কি, অনেকে অনেক ধরনের এক জায়গায় এসে বলতেছে যে এই 400-500 কে বলে অপরাধী যারা ছিল তাদেরকে আশ্রয় দিয়েছেন এবং এদেরকে ছেড়ে দিয়েছেন, এই কথাগুলো উনি বলছেন। উনার আমার কাছে মনে হয় যে উনার একমাত্র একটি ভুল ছিল, সেটি হচ্ছে উনি এই নামটি এইভাবে উনি প্রকাশ করেছিলেন। আমি মনে করি উনি খুব সরল ভাবেই এটা উনি বলেছিলেন। হ্যাঁ, সো আমার মনে হয় ওই জায়গাতেই অনেকে বেশি, আমি দেখলাম একটু আগে আমাদের কি বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তাকেও ওই একই জায়গায় বলা হলো, এবং উনি বললেন যে না, এটা আমরা অনেক পরীক্ষা করে দেখেছি, এটা আসলে মানে অনেকটা গুজবের উপরও নির্ভর করে করেছে। ঠিক আছে, আমি ওই জায়গাটা বলিনি। আপনি যেটা বলছেন সেটি হচ্ছে নৈরাজ্য সৃষ্টি করতে যারা চায়, যারা হঠকারী। আচ্ছা সাকিব, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আমরা যে প্ল্যাটফর্ম, আমাদের যে প্ল্যাটফর্ম, আমাদের এই প্ল্যাটফর্মে আমরা যদি মনে করতাম যে নৈরাজ্য সৃষ্টি করব, আমরা যদি বলতাম যে না আমরা মানে এই কি বলবো পপুলিস্ট হয়ে যাব, পপুলিস্ট শব্দটা আমি বলতেছি, মানে এই শব্দটা এই জন্য বলছি যে এই শব্দটি সম্পর্কে অনেকেই হয়তো জানে না। সেটা হচ্ছে কি পপুলিস্ট। আপনারা যা ভালো মনে করেন আমরা মানে সেটাই মানে বলা, এতে হবে, এতে লাভ টাকার হবে, এতে লাভ হবে আমাদের প্ল্যাটফর্মের, এতে লাভ হবে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার হবে আমাদের, আমরা অনেক পয়সা পাবো, এবং আমাদের প্রচুর মানুষ
আমাদেরকে ফলো করবে। সো আমরা ওই নৈরাজ্যকারী হঠকারী কোনো মানে বয়ান আমরা এস্টাবলিশ করতে চাই না, করি নাই। এবং আমরা একটা জিনিস বারবার বলেছি আপনি এবং আমি, যে আমাদের প্ল্যাটফর্মের কাজ হবে দায়িত্বশীলতা, অর্থাৎ আমরা রেসপন্সিবল প্রোগ্রাম করতে চাই, এমন কিছু করতে চাই না যেটা করলে দেশের ক্ষতি হবে।